ভিতরে থেকে কেউ একজন ইরানকে অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালিত করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কে সেই লোক, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল অনেক চেষ্টা করেও জানতে পারেনি। আমেরিকা ইসরায়েল এটা মোটামুটি বুঝেছে যে মুস্তফা খামেনি গুরুতর আহত, তিনি কোনো একটা হসপিটালে বা মাটির নিচের বাংকারে চিকিৎসা নিচ্ছেন, বা তিনি কিন্তু এই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তিনি এটা পরিচালনা করতেছেন না, এটা পরিচালনা করছে তৃতীয় কোনো এক ব্যক্তি, এবং সেই ব্যক্তিকে সেটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল মাথা কারণ, এবং এটা তারা খুঁজে বের করার চেষ্টা করতেছে। এবং ইরান মনে করতেছে যে আমেরিকা আসলে আলোচনার খেলা খেলে বুঝতে চায় যে ইরানের পক্ষ থেকে আসলে আলোচনা করতে কে আসে, এবং ইরানের যে প্রধান বর্তমান নেতা গুপ্ত থেকে নির্দেশনা দিচ্ছেন আমেরিকা ইসরায়েল আলোচনার কথা বলে তাকে আসলে বাইরে আনতে চায়, তার চেহারা প্রকাশ করতে চায়, তাহলে তাকে হত্যা করা সহজ হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং বিশ্বের একমাত্র সেনাপ্রধান যাকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে একসঙ্গে ডিনার করেছেন। তো এই আসিফ মনিরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তার সঙ্গে দেখা করেছিলেন। শিয়া নেতারা বলেছিলেন যে ইরানে যুদ্ধ করা চাই না, তখন আসিফ মনির সেই শিয়া নেতাদের বলেছিলেন যে তোমাদের ইরানের প্রতি এত দরদ থাকলে তোমরা ইরান চলে যাও। এবং ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে একটি ঘাঁটি চেয়েছিলেন, মার্কিন সামরিক ঘাঁটি, আফগানিস্তান রাজি না হওয়ায় এই রিসেন্টলি পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করেছে, যদিও ভিন্ন জোট আক্রমণ করেছে, এবং সে আক্রমণে আফগানিস্তানের প্রায় কয়েকশো মানুষ মারা গেছে। মুদ্রা কথা হচ্ছে ট্রাম্প যা বলে আসিফ মনির তাই করে, এই হচ্ছে পাকিস্তান। তো সে আসিফ মনির ট্রাম্পকে বলেছেন যে আমি মধ্যস্থতা করতে চাই আপনাদের এই ইরান আমেরিকা যুদ্ধের। হ্যাঁ, তো ট্রাম্প রাজি হয়েছেন। রাজি হয়ে ট্রাম্প আজকে নাকি 15টা শর্ত দিয়েছেন। বিভিন্ন বার্তা সংস্থার মাধ্যমে জানলাম যে ট্রাম্প ইরানকে 15টি শর্ত দিয়েছেন। কি সেই শর্ত? সেই 15 শর্তের এই পুরো 15টা জানা না গেলেও সংবাদ মাধ্যম আল জাজিরা তারা কিছু হিন্টস দিয়েছে। তারা বলেছে যে ইরান যুদ্ধ বন্ধে আমেরিকা একটি 15 দফা পরিকল্পনা দিয়েছে। এই খবর প্রকাশ করেছে মার্কিন এবং ইসরায়েলি একাধিক গণমাধ্যম। এবং ওই যে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা তাদের বরাতে এই বক্তব্য প্রচার করা হয়েছে। তবে এই বিষয়ে আমেরিকা বা ইরান কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এখানে আবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তারা খুবই প্রভাবশালী, তারা বলতেছে যে এই পরিকল্পনা ইরানকে তাদের প্রধান 3টি পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলতে হবে এবং ইরানের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল স্থগিত করা এবং প্রক্সি গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হুতি, হামাস এদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা বলেছেন। বিনিময়ে ইরানের উপর থেকে আরোপিত পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি যেমন ওই বিদ্যুৎ উৎপাদন করার জন্য পারমাণবিক কর্মসূচির ব্যবহার, এগুলোতে আমেরিকা ইরানকে সহায়তা করবে। এবং অলরেডি এই 15 দফা পরিকল্পনা ইরানের কাছে পেশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। এবং ইসরায়েলের চ্যানেল 12 বলেছে যে আমেরিকা আসলে 1 মাসের যুদ্ধবিরতি চায়, 1 মাসের। তো এর ভিতরে আসলে আমেরিকা চায় যে আলাপ আলোচনা চলুক, অগ্রগতি হোক, এবং এই যে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বিভিন্ন বিষয় আসলে ইরান এখন থেকেই ধাপে ধাপে অগ্রসর হোক এবং পরে তারা একটা চুক্তিতে উপনীত হবে। 1 মাসের, আগে বলছে 5 দিন, এখন বলছে 1 মাস। এটা বলতেছে ইসরায়েলের চ্যানেল 12 এবং বার্তা সংস্থা রয়টার্সও ঠিক একই খবর দিয়েছে। তো পৃথিবীর এই নামি দামি স্বনামধন্য মিডিয়া হাউসগুলো যখন একই খবর দেয় তখন সেটাকে একটু বিশ্বাস করতেই হয়। আবার ইরানও কিছু শর্ত দিয়েছে, সেটা হচ্ছে যে ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হিসাবে বিবেচিত সুনির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে, যেটা আমেরিকা করবে না। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করতে হবে। ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান করতে হবে, তাও করবে না। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের যুদ্ধ এবং সামরিক তৎপরতা বন্ধ করতে হবে, সেটা তো করবেই না। মধ্যপ্রাচ্যে তো মার্কিন ঘাঁটিগুলো আছে, এগুলো তো উঠাবে না। কাতার বলছে তারা মার্কিন ঘাঁটি সরাবে না। মধ্যপ্রাচ্যের সকল অঞ্চল থেকে সকল মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এই হচ্ছে ইরানের 6 শর্ত। এখন ট্রাম্প সময় চেয়েছে 1 মাস,
এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ট্রাম্প যুদ্ধবিরতি চায়, নাকি ট্রাম্প মনে করতেছে যে একদিকে গোলা বারুদ সব শেষ হয়ে গেছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতি ধ্বংসের পথে, ইনক্লুডিং মার্কিন অর্থনীতি। কারণ এই বিশ্ব অর্থনীতির সঙ্গে কিন্তু মার্কিন অর্থনীতি ওতপ্রোত ভাবে জড়িত। সুতরাং এই 1 মাসের ভিতরে যদি একটু রিকভার করা যায়, তারপর আবার আক্রমণ চালাবো। কারণ এর আগেও কিন্তু মানে আলোচনা ফলপ্রসূ হয় হয়, এর ভিতরে আবার আক্রমণ কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কতটুকু বিশ্বাস করে আমেরিকাকে, আর আমেরিকা কতটুকু চায় যে যুদ্ধ বন্ধ হোক। ওইদিকে আবার ইসরায়েল বলতেছে এটা আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি, আমরা হামলা চালাবোই। কেন রে বাবা, তোমরা কেন চালাবা? তোমাদের আব্বা চায় যুদ্ধ বন্ধ করতে। এসব প্রশ্নগুলো কিন্তু আসে। এখন গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা বলতেছে, ইসরায়েল বলতেছে যে ইরানের শক্তি ব্যাপকভাবে কমে গিয়েছে, ইরান দুর্বল হয়ে গিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই, ইরানের নৌবাহিনী নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই। এটা বলতেছে ডোনাল্ড ট্রাম্প, বলতেছে নেতানিয়াহু, আবার বলতেছে এই ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাজগেথ আর হ্যাকসেথ, এনিওয়ে। তো বলতেছে যে একদম ইরান একদম শেষ হয়ে গিয়েছে। তাহলে আমেরিকার হিসাব অনুযায়ী যেহেতু ইরান খুবই দুর্বল হয়ে গিয়েছে, কাজে এখন যুদ্ধ থেকে বের হয়ে আসার সময়। কিন্তু বাস্তবে কি তা করছে? বাস্তবে করছে ঠিক তার উল্টোটা। বাস্তবতা হচ্ছে যুদ্ধ বন্ধ করার উপায়গুলো একদম কমে এসেছে এবং যুদ্ধ আগের চেয়ে আরো তীব্রতর হয়েছে। গতকাল রাতে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে, তবে ইরানও ইসরায়েলের বিভিন্ন জায়গায় রকেট নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে, সেখানেও বিস্তর ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছি। এরপরে ইরান তাদের দেশ থেকে 4000 কিলোমিটার দূরে সেই ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ব্রিটিশ আমেরিকান ঘাঁটি দিয়েগো গার্সিয়া, সেই গার্সিয়াতে তারা 2টো ক্ষেপণাস্ত্র মেরেছে। একটা মাঝপথে পড়ে গিয়েছে, আরেকটাকে সেই দিয়েগো গার্সিয়ার কাছে ইন্টারসেপ্টর দিয়ে আঘাত করে ধ্বংস করতে হয়েছে। এ থেকে বোঝা যায় যে ইরানের আরো বেশি সক্ষমতা রয়েছে এবং ইরান ইচ্ছা করলে লন্ডন, আমেরিকা সহ যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। এবং এতে একটা বিষয় স্পষ্ট যে গত 20 বছর ধরে যে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উপর, সেই নিষেধাজ্ঞা ইরানের সামরিক বৈজ্ঞানিক উৎকর্ষতাকে থামাতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের IRGCর প্রধান মোহাম্মদ পাকপুর, ইরানের প্রধান আলোচক আলী লারজানি, বড় বড় সামরিক কমান্ডাররা সহ এই 20-30 জন যদি নিহতই হয়ে থাকেন, তাহলে আসলে বর্তমানে ইরান কার পরিকল্পনায় চলছে? কিভাবে ইরান অত্যন্ত সুনিপুণভাবে সুসংগঠিত থেকে তারা কাজ করতেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় উল্টাপাল্টা লক্ষণ পরিলক্ষিত হয়, আজকে এক কথা কালকে সেই কথা। অথচ আপনারা দেখেন যে ইরান খুব পরিকল্পিতভাবে খুব গোছালো কথা বলতেছে। তাহলে যদি এত বড় বড় কমান্ডাররা নিহত হয়ে থাকে, কিভাবে তারা এর ভিতরেই তাদের পরিকল্পনা খুব সুনিপুণভাবে এগিয়ে নিচ্ছে, যেখানে আমেরিকা বলতেছে ইরান শেষ, ইরানের আর কিছুই নেই? এটাই হচ্ছে গিয়ে এখন প্রশ্ন। এখন নতুন নেতা মুস্তফা আলী খামেনি, তিনি এখনো জনসম্মুখে আসেননি। তিনি কোথায় আছেন তা আমরা জানি না, শুধু তার 2টা লিখিত বক্তব্য একজন পড়ে শুনিয়েছেন, তিনি বেঁচে আছেন তাও জানি না। বাট এটা সত্য যে মুস্তফা খামেনি হোক আবার যেই হোক, ভিতরে থেকে কেউ একজন ইরানকে অত্যন্ত সুসংগঠিত ভাবে পরিচালিত করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কে সেই লোক, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল অনেক চেষ্টা করেও জানতে পারেনি। আমেরিকা ইসরায়েল এটা মোটামুটি বুঝেছে যে মুস্তফা খামেনি গুরুতর আহত, তিনি কোনো একটা হসপিটালে বা মাটির নিচের বাংকারে চিকিৎসা নিচ্ছেন, বা তিনি কিন্তু এই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, তিনি এটা পরিচালনা করতেছেন না, এটা পরিচালনা করছে তৃতীয় কোনো এক ব্যক্তি, এবং সেই ব্যক্তিকে সেটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল মাথা কারণ, এবং এটা তারা খুঁজে বের করার চেষ্টা করতেছে। এবং ইরান মনে করতেছে যে আমেরিকা আসলে আলোচনার খেলা খেলে বুঝতে চায় যে ইরানের পক্ষ থেকে আসলে আলোচনা করতে কে আসে। এবং ইরানের যে প্রধান বর্তমান নেতা গুপ্ত থেকে নির্দেশনা দিচ্ছেন, আমেরিকা ইসরায়েল আলোচনার কথা বলে তাকে আসলে বাইরে আনতে চায়, তার চেহারা প্রকাশ করতে চায়, তাহলে তাকে হত্যা করা সহজ হবে। এটা মনে করতেছেন অনেক ইরানি রাজনীতিবিদ বা বিশ্লেষক। যে তাদের যে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাইফ, সেই মোহাম্মদ বাগের গালিবাইফই বর্তমানে এই ইরানের ইসলামী সরকারের প্রধান, এবং তিনি গুপ্ত অবস্থায় আছেন। এটা মনে করতেছে আমেরিকা ইসরায়েল, বাট তারা কনফার্ম না। তারা মনে যদি এটা কনফার্ম হয় যে আসলে হ্যাঁ তিনি এটার প্রধান, তাহলে তাকে আমাদের মেরে ফেলতে সুবিধা হয়। এবং যখন আমরা আলোচনা করব, বলবো যে আসো আলোচনা করি, তখন খুব সরল বিশ্বাসে মুরগি শিয়ালের সঙ্গে আলোচনা করার জন্য এসে পড়বে, এবং সেই সুযোগে শিয়ালটা মুরগি খেয়ে নিবে। এটা ইরান মনে করতেছে। এবং যেই মার্কিন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান,
সেদিন কিন্তু যে গুটি কয়েক লোক বেঁচে ফিরেছিলেন তার ভিতরে এই ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ অন্যতম। এবং অনেকে ধারণা করেন যে আসলে তিনি এই ইরান সরকারের বর্তমান নেতৃত্ব দিচ্ছেন। এখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি মধ্যস্থতা করতেছেন এবং তিনি বারে বারে বলতেছেন যে ট্রাম্প এবং ইসরায়েল বলতেছে যে আমরা ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফকে চাই, আমরা শুধু তার সঙ্গে আলোচনা করব, কারণ আমরা মনে করি তিনি সজ্জন ব্যক্তি, তিনি ভালো মানুষ। সন্দেহটা এখানে যে এত গালিবাফ করতেছে কেন? তার মানে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এই গালিবাফকে মেরে ফেলতে চায়। কারণ শিয়াল যখন মুরগির প্রতি এত পীড়িত দেখায় তাহলে এখানে ডালামে কুচকালা হয়। এটাকে ইরান সন্দেহ চোখে দেখছে। আমেরিকা চায়, ইসরায়েল চায় যে এই গালিবাফ কোনো মতেই বের হয়ে আসুক। হয়তো আমেরিকার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে এই গালিবাফই হচ্ছে ইরানের বর্তমান গুপ্ত প্রধান। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত বছরের 9 সেপ্টেম্বর ইসরায়েল হামাসকে বলল যে আসো আলোচনা করি, একটা যুদ্ধবিরতি চুক্তি করি এবং শান্তি চুক্তি করি। কোথায় করবা? কাতারের রাজধানী দোহাতে, অমুক বিল্ডিং এ। তো কাতারের রাজধানী দোহাতে অমুক বিল্ডিং এ হামাসের নেতারা আগেই আসলো এবং ইসরায়েল নেতারা একটু পরে আসবে। তো অলরেডি ইসরায়েল জানি গিয়েছে যে ওই বিল্ডিং এ আছে হামাস নেতারা। তখনই দ্রুত বিমান পাঠিয়ে ওই বিল্ডিংটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু হামাস নেতারা ওই নামাজ পড়ার জন্য পাশের একটা বিল্ডিং এ গিয়েছিলেন। শুধু এই নামাজ পড়তে যাওয়ার কারণে তারা বেঁচে যান, বাট ওই হামাসনাদের সন্তান সহ আরো সিকিউরিটি গার্ডটার সহ মোট 6 জন নিহত হন। তাহলে যে ইসরায়েল হামাসনাদেরকে আলোচনার টেবিলে ডাকার জন্য সেই কাতারের রাজধানী দোহাতে নিয়ে এলো এবং সেই কাতার রাজধানী দোহাতে একটা বিল্ডিং গুড়িয়ে দিয়ে 6 জনকে মেরে ফেললো, তাদেরকে ইরান কিভাবে বিশ্বাস করবে? এটাই হচ্ছে ইরানের যুক্তি। ইরানের কর্মকাণ্ড দেখে আমার একটুও মনে হয় না তারা ভেঙে পড়েছে। তারা এই রাতে ইসরায়েলের নেগেব মরুভূমি এলাকার ডিমোনা শহরে হামলা চালায় এবং এই ডিমোনা শহরে ইসরায়েলের একটি পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং সফলভাবে হামলা চালিয়ে ওই পারমাণবিক স্থাপনার কিছু অংশ ধ্বংস করে দেয় ইরান। এবং এরপরেই ইরানের বুশেহর শহরের পারমাণবিক এলাকায় হামলা চালায় ইসরায়েল আবার প্রতিশোধ নেওয়ার জন্য। কাজেই ইসরায়েল এবং ইরানের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আসে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কারো কোনো অবকাঠামো অক্ষত থাকবে না। ইসরায়েল ইরানটা ধ্বংস করবে, ইরান ধ্বংস করবে ইসরায়েলটা, এবং উত্তেজনা আরো তীব্র হচ্ছে। এখন ইরানের এইসব সুনিপুণ ভাবে হামলা পাল্টা হামলাতে এটাই মনে হচ্ছে যে ইরানের এই 20-26 জন শীর্ষ নেতৃত্বকে হত্যা করেও আসলে ইরানকে দমন করা যায়নি। ট্রাম্প ভেবেছিল যে প্রথম দিনে যদি আমরা এই খামেনি সবাইকে মেরে ফেলতে পারি সরকার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, তারপর আর কি, তারপর আমরা আস্তে আস্তে সবকিছু করে ফেলবো। কিন্তু ট্রাম্পের ধারণাতেও আসেনি নাম্বার 1 ইরান টিকে যাবে, সরকার টিকে যাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে মারার পরেও। নাম্বার 2 এই ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে, এটা ঘূর্ণাঙ্গরে মাথায় আসেনি, এখন পড়ছে বিপদে। তো এখন এই ইরানকে দেখে আসলে মনেই হচ্ছে না যে এদের কোনো নেতৃত্বের সংকট আছে, বরং এটা মনে হচ্ছে যে ইরানের বর্তমান যে নেতৃত্ব সে যেই হোক না কেন খুব সুনিবিড় ভাবে তারা সুচারুরূপে তারা কার্য সম্পাদন করতেছে। এখন আমেরিকা ইসরায়েলের প্রশ্নই হচ্ছে যে কে তারা? আগে মনে করেছে হয়তো বা আলী লারজানি, ডক্টর আলী লারজানিকে গত সপ্তাহে মেরে ফেলা হচ্ছে, তারপরেও কিন্তু চলছে। তাহলে কে সেই লোক? সে কি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? না, মাসুদ পেজেশকিয়ানের কোনো ক্ষমতাই নেই। মাসুদ পেজেশকিয়ান প্রথম বলেছিল না যে আমি আরব দেশের কাছে ক্ষমা চাই। এরপরেই ইরানের যে বিপ্লবী রেভলিউশনারি গার্ড, সেই গার্ডের পক্ষ থেকে মাসুদ পেজেশকিয়ানকে বলা হয়েছে যে আপনি এই ধরনের কথা বলবেন না, আমরা বিব্রত হই। এবং মুস্তফা আলী খোমেনি নতুন নেতা নির্বাচিত হওয়ার পরে কিন্তু এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গলা আমরা শুনতে পাচ্ছি না। কাজেই তার যে কোনো ক্ষমতা নাই এবং তিনি যে ইরানের বর্তমান গুপ্ত নেতা নন এ ব্যাপারে আমরা স্পষ্ট। এবং মুস্তফা খামেনি আহত, তারও আসলে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নাই। এখন এটাই জানতে চায় আমেরিকা ইসরায়েল যে আসলে কে সেই গোপন নেতা, কারণ তাকে তো মেরে ফেলতে হবে। এবং অনেকে বলতেছেন যে বর্তমানে ইরানের যে গুপ্ত নেতা সে যেই হোক না কেন, যিনি কিনা এই মুস্তফা খামেনির অধীনে কাজ করেন, তিনি খুবই কট্টরপন্থী এবং তার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো আসলে অত্যন্ত অসম্ভব হয়ে পড়েছে, কারণ তিনি মৃত প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো উদারপন্থী নন। এখন ইরান বলতেছে যে ট্রাম্প আজকে ক্ষমতায় আসছেন 14 মাস, এই 14 মাসে আমরা দফায় 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 আলোচনা করেছি, পারমাণবিক আলোচনা। তারপরে এই আলোচনার মধ্যেই গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ, শুধু শুধু কারণ ছাড়াই। তারপর আমরা আবার আলোচনা এবং গত ফেব্রুয়ারিতে আমরা ট্রাম্পকে বুঝিয়েছি, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট তাকে বুঝিয়েছি, আলোচকদের বুঝিয়েছি যে আমরা আসলে
শান্তি চাই, আমাদের কোনো পারমাণবিক অস্ত্র নাই, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, তারপরে শুধু শুধু ইরানে আবার হামলা চালালো। সুতরাং আমরা কোনো চুক্তি দ্বারাই আসলে আর আমেরিকা বিশ্বাস করি না, আমেরিকা চুক্তি করেই চুক্তি ভঙ্গ করার জন্য। কাজে আমেরিকা এবং ইরানের মধ্যে বিশ্বাসটা একদম জিরো পর্যায়ে। এখন ইরান বলতেছে যে আলোচনা মানেই যে হামলা হবে না তা নয়, আলোচনার কারণেও হামলা হতে পারে, এবং এই আলোচনার কারণেও আমাদের যে শীর্ষ নেতারা যাবেন আলোচনার জন্য তাদেরকে মেরে ফেলা হতে পারে। এবং দেখেন যে ট্রাম্প বলল যে হরমুজ প্রণালী খুলে না দিলে 48 ঘন্টার মধ্যে সব ধ্বংস করে দেওয়া হবে, এনার্জি সেক্টর, জ্বালানি কাঠামো। ইরান বলছে ধ্বংস করলে আমাদেরটা তোমাদেরটাও করবো। 48 ঘন্টা পরে কিছুই হলো না, বাট কেউ কিন্তু স্বীকার করতেছে না। এবং হরমুজ প্রণালী এখন পর্যন্ত বন্ধ, বিশ্বের 20% তেল সেখান দিয়ে যায়, এবং সমস্ত বিশ্ব কিন্তু অলরেডি তেল সংকটে ভুগছে। বাংলাদেশের অবস্থাও খারাপ, আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন। তাহলে যুদ্ধ কিন্তু আরো বাড়তেছে, কমতেছে না কিন্তু যুদ্ধ। হরমুজ প্রণালী রিমেইন ক্লোজ টুডে অ্যাজ ওয়েল, হরমুজ প্রণালী খুলতেছে না। শুধু গতকালকে 2টা জাহাজ, পাকিস্তান ভারত 2টা জাহাজ শুধু হরমুজ প্রণালী পার হচ্ছে, তাও ইরানের কাছ থেকে পারমিশন নিয়ে। এখন যেহেতু ইরানে কোনো স্থলবাহিনী নাই, কাজেই ইরানের আকাশে মার্কিন বিমান আছে, ইসরায়েলি বিমান আছে হামলা করে, কিন্তু মাটিতে কিন্তু শুধু ইরানের বাহিনীরই। এখন মাটি থেকে যদি ইরানের বাহিনীরা একদম নেভিগেশন সেট করে জাহাজের উপর ক্ষেপণাস্ত্র মারে, তাহলে এটা কিভাবে আমেরিকা ইসরায়েল বন্ধ করবে? পারবে না তো। আবার যদি এই হরমুজ প্রণালী ওপেন রাখার জন্য ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠায়, যেটা অলরেডি তিনি পাঠাচ্ছেন, মেরিন সেনারা অন দা ওয়েতে আছে, তাহলেও কি আসলে মুক্ত করা সম্ভব? তাহলে কি ইরানি বাহিনী বসে থাকবে? বসে থাকবে না তো, তো যুদ্ধ হবে, অনেক মারা যাবে। কাজেই ট্রাম্পের কাছে আসলে এই হরমুজ প্রণালী খোলার কোনো উপায় নেই। তিনি অনেক চেষ্টা করেছেন, তিনি কিন্তু পারতেছেন না এবং পারবেনও না, কারণ ইরানের যে গেরিলা কায়দায় যুদ্ধ, এর সঙ্গে কিন্তু আমেরিকা পরিচিত না। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প যেই 5 দিনের যুদ্ধবিরতি, পরে আবার তিনি 1 মাস সময় চান, এটা কি আসলে যুদ্ধ বন্ধ করবে, নাকি আসলে তিনি নতুন করে তিনি প্রস্তুতি নেওয়ার জন্য তিনি সময় নিচ্ছেন? গোয়েন্দা সংস্থা মোসাদ রিপোর্ট দিয়েছে, এটা গোপন রিপোর্ট তাদের সরকারকে, যে ইরানের সরকারের পতন করতে আরো 1 মাস সময় লাগবে, আরো 1 মাসের ভিতরে ইরান সরকারের পতন হবে, একটা রূপরেখা প্রণয়ন করেছেন। তাহলে কি আমেরিকা ওই 1 মাস সময়ের জন্য অপেক্ষা করতেছে? আমেরিকা কি চায় যে এই 1 মাস মোটামুটি তারা তাদের কাজ করুক এবং বিশ্ববাজারে আবার গতি আসুক, হরমুজ প্রণালী খুলুক, বা এর ভিতরে গোপনে গোপনে তারা ইরানের সরকার পরিবর্তনের কাজ করে যাক? কারণ অনেকেই মনে করতেছেন যে আমেরিকা হঠাৎ করে যুদ্ধবিরতি করবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটার পিছনে নিশ্চয়ই বড় একটা কোনো কারণ আছে। কারণ তারা বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করে কখনোই জিতা সম্ভব না। ইরানের সঙ্গে জিততে হলে আস্তে আস্তে টার্গেট করে ইরানের বড় নেতা একটা একটা করে মারতে হবে। যেহেতু এই 20-26 জন মেরেও কিছু হয় নাই, কাজেই মনে হয় আরো 10-12টা মারলে কিছু একটা হতে পারে। এইটাই আমেরিকা টার্গেট বলে অনেক বিশ্লেষকরা মনে করতেছেন। তো আমেরিকা আসলে চিন্তাই হচ্ছে যে ইরান আসলে কে চালায়, এবং ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, এর নেতাকে, এরা কার কথা শোনে? এটাই হচ্ছে আমেরিকার মেইন চিন্তার কারণ, এবং এরা তাদেরকে খুঁজে বের করতেই হবে। এবং এই হরমুজ প্রণালী যদি বন্ধই থাকে, তাহলে কিন্তু সমস্ত বিশ্বের জ্বালানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি দেখেন যে ওই এলাকায় কিন্তু 17 কোটি মানুষ থাকে, ইরানি আছে 9 কোটি মানুষ, এবং এদেরও কিন্তু বিদ্যুৎ সেবা এবং জরুরি পরিষেবা ব্যাহত হতে পারে। মধ্যপ্রাচ্যের যে পানি শোধনাগার, সেই পানি শোধনাগার হামলা চালালে কিন্তু সমস্ত মধ্যপ্রাচ্য শেষ হয়ে যায় পানির অভাবে, এবং সেখানে পানি যে কতটা গুরুত্বপূর্ণ এটা তারাই জানে। মধ্যপ্রাচ্যের পানি শোধনাগারগুলো তেল শোধনাগার চাইতেও গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আমিরাত, এরা 100% এই পানি শোধনাগারের পানির উপর নির্ভরশীল। আমি মনে করতেছি যে আসলে এই যুদ্ধবিরতি খেলা চললেও আসলে যুদ্ধ থামবে না, কারণ উভয় পক্ষের কাছেই আসলে যুদ্ধবিরতির সুযোগ খুব সীমিত। কারণ আমেরিকার যেই 15টা দাবি, ইরানের যে 6টা দাবি, এই দাবিগুলো কোনোটাই পুরাপুরি মানার মতো অবস্থায় নাই। এবং আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধবিরতি সদিচ্ছা কতটুকু, সেটা নিয়েও কিন্তু চিন্তার বিষয় আছে। ইরানের জন্য কিন্তু পরিস্থিতি কঠিন। ইরানে আগে কিন্তু দেশের অভ্যন্তরীণ চাপ ছিল, একটা আন্দোলন ছিল, সরকার পতনের আন্দোলন, কিন্তু ইরান সেটা বারে বারে শক্তভাবে দমন করেছে। ইরানে যখনই সরকার পতন আন্দোলন হয়েছে, ইরান শক্তভাবে দমন করেছে, অনেককে ফাঁসি দিয়েছে, অনেককে জেলে দিয়েছে, দমন হয়ে গিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভালো, কারণ মার্কিন ইসরায়েল হামলার পরে ইরানের জনগণ ঐক্যবদ্ধ আছে। এখন অভ্যন্তরে কোনো সমস্যা নেই ইরানের, অভ্যন্তরে এখন সবাই সরকারের পক্ষে। কাজেই সরকার পতনের কোনো সম্ভাবনা কিন্তু ইরানের নাই, যেটা আমেরিকা চায় পতন হোক। এবং ইরান যেভাবে যুদ্ধ করতেছে সেভাবেই করবে। ইরান টিকে থাকার চেষ্টা করবে এবং শত্রুর যুদ্ধকে ব্যয়বহুল করার চেষ্টা করবে, যাতে শত্রুর যুদ্ধটা খুব এক্সপেন্সিভ হয়, তারা এটা বহন করতে না পারে। কিন্তু যদি ইরান এখন
এই আমেরিকা ইসরায়েলের শর্তগুলা মেনে নেয়, তাহলে মনে হবে যে ইরান সরকার দুর্বল। কিনা আমেরিকা রাখবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ আমেরিকা এর আগেও বহু যুদ্ধবিরতি করেছে, পর আক্রমণ করেছে। সুতরাং এই চুক্তিতে যদি ইরান যায়, তাহলে ইরান যে দুর্বল সেটাই প্রমাণিত হবে এবং ইরানের জনগণের ভিতরে একটা বিভেদ তৈরি হবে। কিন্তু যদি ইরান এই যুদ্ধ চালিয়েই যায়, কারণ এই ইরানে কিন্তু গত 20 বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা ছিল, ইরানের কিছুই হয় নাই। আর হরমুজ প্রণালী তো যদি খোলে, তাহলে তেল বিক্রি ইরানও করতে পারবে, অন্য দেশও করতে পারবে। কাজেই ইরানের এই চুক্তিতে গেলে ইরান সমস্যায় পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা ইসরায়েল, তারা স্থলবাহিনী পাঠানো ছাড়া কোনোভাবেই এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এবং স্থলবাহিনী পাঠানোর যে রিস্ক, সেই রিস্ক কিন্তু অনেক। এখন তারা যে 15 শর্ত দিচ্ছে, সেই 15 শর্ত যদি ইরান মানে, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার যদি আক্রমণ করা হয় ইরানের প্রতি, ইরান কিন্তু কিচ্ছু করতে পারবে না। সুতরাং ট্রাম্প আসলে এই যুদ্ধে পরাজিত আসন্ন জেনেই একটা যুদ্ধবিরতির মাধ্যমে নতুন করে প্ল্যান সাজানোর জন্য এবং ইরানের সর্বোচ্চ নেতাকে এটা জেনে তাকে মেরে ফেলার জন্যই এই যুদ্ধবিরতি খেলা করতেছে। এই যুদ্ধবিরতি খেলা করতেছে বলে অনেক বিশ্লেষকরা মনে করতেছেন, এবং অনেকে মনে করতেছেন যে ইরান সেই ফাঁদে পা দিবে না এবং ইসরায়েলও হামলা চালিয়ে যাবে। সুতরাং আসলে এই যুদ্ধবিরতি কিছুই হবে না, এগুলি শুধু একটা কৌশল মাত্র। এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে খুশি করতে, যেহেতু আসিফ মনির আমেরিকার কথা অনুযায়ী আফগানিস্তানে হামলা চালিয়েছে, তাকে খুশি করতেই আসলে এই যুদ্ধবিরতি খেলা। এবং এই যুদ্ধবিরতির ফাঁকে আমেরিকা এবং ইসরায়েল তাদের প্ল্যান নতুন করে সাজাবে এবং অস্ত্রের ভান্ডারগুলো যে খালি হয়ে গিয়েছে আবার সেগুলো রিফিল করার জন্য সময় নিচ্ছে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন।